হবিগঞ্জের চুনারুঘাটে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দিনরাত ড্রেজার চালিয়ে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে ১৬০ পরিবারের বসতভিটা, হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ। মাথা গোঁজার ঠাঁই পেয়েছিল ১৬০টি ভূমিহীন পরিবার, অথচ এই আশ্রয়স্থল এখন তাদের কাছে আতঙ্কের। হবিগঞ্জের চুনারুঘাটের বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে বয়ে গেছে খোয়াই নদী। এখানে বসানো হয়েছে অন্তত ১৫টি ট্রেজার। দিন রাত চলছে বালু উত্তোলন। স্থানীয়রা বলছেন, এভাবে নদীর তলদেশ থেকে বালু তোলায় বাড়ছে ভাঙনের ঝুঁকি। হুমকিতে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি, কৃষিজমি ও নদীর পার। যারা বালু তুললে মনে করেন দিছে, আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে সম্পূর্ণ। আমরা তো এখন বালু তুলতেছে তো মনে করুন 1 বছর ধরে। এর আগে তো বালু তুলছে না, এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে। আমরা মাথা গুজার টাইপ থাকে না কেন আমরা মনে হয় গাঙ্গে অঙ্গে যাইতে পারি না। আগে তো গোসল টুসল করছি, মনে হয় কাপড় চোপড় ধুইছি, অন্তর বইনি জায়গায় গেল ডর করে। অভিযোগ রয়েছে প্রকল্প সংলগ্ন ১৩টি পরিবারের জমি দখল করে তৈরি করা হয়েছে বালুর ডিপো। প্রতিবাদ করেও প্রতিকার মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। 13টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল। প্রতিবাদ করাতে ওরা হুমকি টমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা করো। আমরা আশ্রয় পিছনে সরকার যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়া নিয়ে এখানে আমরা বালু তুলতেছি, কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে সরকারের যে জায়গায় নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে। বালু মহালের সীমানা নির্ধারণের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বলেছেন যে ৫০০ মিটার দূর থেকে তোলে, আমাদের তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলব। প্রায় ২৭ কোটি টাকায় রাজার বাজার বালু মহালের ইজারা পেয়েছে রাহি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পথে রয়েছেন। আজ জেলা সদর সহ 3টি উপজেলা তার সফরের কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এলাকাগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। রাঙামাটি শহরের মানিকছড়িতে একটি পিকআপ ভ্যান উল্টে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকাল 6টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারে যাওয়ার সময় মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করা হয়। ডেঙ্গুতে দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হলে ঝুঁকি বেশি বলে জানালেন চিকিৎসকরা। এক্ষেত্রে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ তাদের। 3 দিনের বেশি জ্বর হলে নিতে হবে চিকিৎসকের কাছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি বেসরকারি পর্যায়ে তৎপরতা কিংবা মশক নিধন কার্যক্রম চলছে। তবুও কি কমছে এই রোগে আক্রান্তের হার? দেখা যাচ্ছে ঘুরে ফিরে প্রতি বছর বিপুল সংখ্যক জনগোষ্ঠী মশাবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন।
দেখা যায় হাসপাতালগুলোতে বর্ষার পর বেড়ে যাচ্ছে ডেঙ্গু রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর জুলাই মাসে ৯,০০০-এর বেশি ডেঙ্গু রোগী ছিল, কিন্তু আগস্টের ১৫ দিনেই এই সংখ্যা দাঁড়িয়েছে ৭,০০০-এর বেশি। আগস্টে মৃত্যুর সংখ্যাও কম নয়, মাত্র ১৫ দিনে ১১ জন মারা গেছেন। জুলাই মাসে মারা গেছেন ৩৬ জন। বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয়বার যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি বেশি। ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ধরন হচ্ছে 4টে। একটা হচ্ছে ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3 আর ডেঙ্গু 4। সেকেন্ড টাইমে আক্রান্ত এটা খুব ডেঞ্জারাস অন্য টাইপ দ্বারা। একে আক্রান্ত হলে একের বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ অ্যান্টিবডি তৈরি হবে, 2-এ আক্রান্ত হলে 2-এর বিরুদ্ধেই হবে, 3-এ আক্রান্ত হলে 3-এর বিরুদ্ধেই হবে। কিন্তু এই যেটা রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হলো যে অ্যান্টিবডিটা, সেটা অন্য টাইপকে প্রোটেকশন দেবে না। প্রায় একই রকমের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছেন রোগীরা, তবে কারো কারো ক্ষেত্রে কিছু ব্যতিক্রম উপসর্গ পাওয়া যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটা অবজারভেশন এবং রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন ধরুন রক্ত কম থাকছে, রক্ত দিচ্ছে, কখনো কখনো তার এনজাইম বেশি থাকছে, তাহলে এনজাইমের সাথে আমাকে সম্পূর্ণ বেড রেস্ট এবং অনেক সময় স্টেরয়েডও দিতে হচ্ছে। যদি ইনভলভমেন্ট থাকে, যেমন কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকছে, তাদেরকে স্টেরয়েড দিতে হচ্ছে, কিডনি ইনভলভমেন্ট তার ডায়ালাইসিস করতে হচ্ছে। এগুলোর যদিও কম, কিন্তু তারপরে এটা প্রচুর আমাদের অবজারভেশনে রাখতে হচ্ছে। দেখে হয়তো হসপিটাল স্টে টাইম 1 থেকে 10 দিন, 12 দিন, 14 দিনও লাগতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। জনস্বাস্থ্যবিদরা বলছেন এখন 3 দিনের বেশি জ্বর হলেই আর অবহেলা নয়, চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর রক্ত পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই তাই এখন কেবল শেষ কথা নয়, নিজের বাসাবাড়ি সহ কর্মস্থল সব জায়গাতেই এডিস মশার বংশবিস্তার রুখে দেওয়াটাই এখন সবচেয়ে বড় দাবি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মাত্র 2টি গাছ দিয়ে শুরু করে দিনাজপুরের বিরলে প্রায় 40 ধরনের আমের বাণিজ্যিক বাগান গড়ে তুলেছেন কৃষক আনসার আলী। তার বাগানের আম রপ্তানিও হচ্ছে। দিনাজপুর জেলার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের রাজারামপুর গ্রাম, এখানে আনসার আলী নামক এক আম চাষি এবার তিনি 4.5 একর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করে আলোচনা এসেছেন। আমি 40টা জাত বাইরের বিভিন্ন দেশের, যেমন এটা হলো চিয়াংমাই, কিং অফ চাকাপাত, তারপর অস্ট্রেলিয়ান জাত একটা SAR-22, জাপানের আছে সূর্য ডিম বা মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো তো এটা হলো থাইল্যান্ডেরই জাত, তারপর থাইল্যান্ডের একটা আছে কাটিমন। এরকম মিলায় আমি 40টা জাতের আমি বলতে আমি আবাদ করছি আমার বাগানে। আনসার আলীর আম দেখে অনেকেই কিন্তু নতুন ভাবে আম চাষে আগ্রহী হচ্ছেন। এরকম আম দেখে আমারও করার ইচ্ছা, আমিও 2-4 গাছ নিব তার কাছে, প্রশিক্ষণ নিচ্ছি ওনার কাছে, দেখতেছি আস্তে আস্তে কি হয় করে না করে। এই বাগানে মোটামুটি প্রায় 15 থেকে 20 জন মানুষের কর্মসংস্থান তিনি দিয়েছেন। আমরা সকাল 7টা 7:30টার দিক থেকে ঢুকি, বিকাল মনে করো যে 4টা, কোনো সন্ধ্যা হয়ে যায় বাগানে আমগুলো প্রসেস করতে। সরকার আমের বেশ কিছু উপকরণের উপরে ভ্যাট বসানো ছিল, সেই ভ্যাটগুলো যদি কমানো যেত তাহলে তারা অনেকটাই লাভবান হতো। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি 300 টাকায় 1 কেজি আম লন্ডনে রপ্তানি করতে পারে, তাহলে আমরা 550 টাকা কেন? আমার প্রশ্নটা এই জায়গায় সরকারের কাছে। রপ্তানিতে যেন আমাদের সহজ করে, রপ্তানির জন্য আমরা কৃষকরা করতে পারি। পাশাপাশি আম রক্ষার জন্য আম যে সময় বাজারে উঠে সেই সময় কিন্তু আমের দাম কম থাকে। যদি হিমাগারের ব্যবস্থা করে সরকার, তাহলে আমরা হিমাগারে রাখলে সারা বছর ফল খেতে পারবো। কৃষি বিভাগ তাদের চাষিদেরকে বিভিন্ন ধরনের কিন্তু পরামর্শ প্রদান করছেন, আম চাষে উদ্বুদ্ধ করছেন। উপজেলায় আমাদের কয়েকজন চাষি আছে, তার মধ্যে আনসার আলী চাষি, তিনি বিভিন্ন জাতের আম চাষ করছেন। আমাদের জেলা থেকে মনিটরিং করা হয়, আমাদের উপজেলা কৃষি অফিসার আছেন, সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন, তারা সার্বক্ষণিকভাবে তার বাগান পরিদর্শন করেন এবং বিভিন্ন রকমের পরামর্শ, তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দিনাজপুরের আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন দিনাজপুর কৃষি বিভাগ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। গ্রাহকদের সঞ্চয় আরও সহজ করতে আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর সেবা। ফলে এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহকরা কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসিতে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন।
বর্তমানে 6 মাস ও 12 মাস মেয়াদে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আইডিএলসিতে এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি বিকাশ অ্যাপেই সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা। সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্স এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন। সেখানে একটি পথসভায় বক্তব্য রেখেছেন তিনি। কিশোরগঞ্জ সফরকালে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের খবর নিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। কথা বলবো তার সঙ্গে। নাদিম, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে এই যে প্রধানমন্ত্রী আসার আগে থেকে মানে এই অনেক আগে থেকে যে এখানকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এখানকার নেতা কর্মীদের মধ্যে ব্যাপক তারা অনেকদিন ধরে তারা আয়োজন করছেন, তাদের নেতা আসবেন এবং মুখে আছেন তারা তাদের নেতাকে দেখবেন। আপনি অলরেডি জেনেছেন যে পাকুন্দিয়া যে চেয়ারম্যান ঘাট আছে, এই যে পাকুন্দিয়া চেয়ারম্যান ঘাটের পুরাতন যে ব্রহ্মপুত্র নদ সেখানে কিন্তু অবমুক্ত করবেন, পুনঃ অবমুক্ত করবেন এবং সেখানে বিতরণও করবেন। এরপর উনি আসমিতা কটিয়াদির যে আসমিতা মাঠ রয়েছে সেখানে গিয়ে কিন্তু 14 জন যারা মৎস্যে অবদান রেখেছেন এই 14 জন মাঝে কিন্তু স্বর্ণপদক দিবেন। এরপর উনি চলে আসবেন শোলাকিয়া ঈদগাহ মাঠে। শোলাকিয়া ঈদগাহ মাঠে এখানে এসে কিছু উন্নয়নমূলক প্রকল্প আছে যেটা শোলাকিয়ার উন্নয়নের জন্য 16 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই 16 কোটি টাকা উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন পাশাপাশি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। এখানকার যে ছাত্র দল আছে তাদের সাথে এটা করবেন। তারপর উনি চলে যাবেন কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম আছে সেখানে গিয়ে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বা আদার্স যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো বিতরণ করবেন এবং ইমাম মসজিদের যে ভাতার যে বিষয়টা সেটা এখান থেকেই শুরু হবে। তারপর উনি সার্কিট হাউসে গিয়ে রেস্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ডেঙ্গুতে দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হলে ঝুঁকি বেশি বলে জানালেন চিকিৎসকরা। এক্ষেত্রে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ তাদের। 3 দিনের বেশি জ্বর হলে নিতে হবে চিকিৎসকের কাছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি বেসরকারি পর্যায়ে তৎপরতা কিংবা মশক নিধন কার্যক্রম চলছে, তবুও কি কমছে এই রোগে আক্রান্তের হার? দেখা যাচ্ছে ঘুরে ফিরে প্রতি বছর বিপুল সংখ্যক জনগোষ্ঠী মশাবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন। দেখা যায় হাসপাতালগুলোতে বর্ষার পর বেড়ে যাচ্ছে ডেঙ্গু রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর জুলাই মাসে 9,000-এর বেশি ডেঙ্গু রোগী ছিল, কিন্তু আগস্টের 15 দিনেই এই সংখ্যা দাঁড়িয়েছে 7,000-এর বেশি। আগস্টে মৃত্যুর সংখ্যাও কম নয়, মাত্র 15 দিনে 11 জন মারা গেছেন। জুলাই মাসে মারা গেছেন 36 জন। বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয়বার যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি বেশি। ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ধরন হচ্ছে 4টা। একটা হচ্ছে ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3 আর ডেঙ্গু 4। সেকেন্ড টাইমে আক্রান্ত এটা খুব ডেঞ্জারাস, অন্য টাইপ দ্বারা। একে আক্রান্ত হলে একের বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ অ্যান্টিবডি তৈরি হবে, 2-এ আক্রান্ত হলে 2-এর বিরুদ্ধেই হবে, 3-এ আক্রান্ত হলে 3-এর বিরুদ্ধেই হবে। কিন্তু এই যেটা রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হলো যে অ্যান্টিবডিটা, সেটা অন্য টাইপকে প্রোটেকশন দিবে। প্রায়
একই রকমের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। তবে কারো কারো ক্ষেত্রে কিছু ব্যতিক্রম উপসর্গ পাওয়া যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটা অবজারভেশন এবং রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন ধরুন রক্ত কম থাকছে, রক্ত দিচ্ছে, কখনো কখনো তার এনজাইম বেশি থাকছে, তাহলে এনজাইম বেশি দিয়ে আমাকে সম্পূর্ণ বেড রেস্ট এবং অনেক সময় স্টেরয়েডও দিতে হচ্ছে। যদি ইনভলভমেন্ট থাকে, যেমন কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকছে, তাদেরকে স্টেরয়েড দিতে হচ্ছে। কিডনি ইনভলভমেন্ট থাকে, তাদের ডায়ালাইসিস করতে হচ্ছে। এগুলোর যদিও কম, কিন্তু তারপরে যে প্রচুর আমাদের অবজারভেশনে রাখতে হচ্ছে। দেখে হয়তো হসপিটাল স্টের টাইম 1 থেকে 10 দিন, 12 দিন, 14 দিনও লাগতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। জনস্বাস্থ্যবিদরা বলছেন, এখন 3 দিনের বেশি জ্বর হলেই আর অবহেলা নয়, চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর রক্ত পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই তাই এখন কেবল শেষ কথা নয়। নিজের বাসাবাড়ি সহ কর্মস্থল সব জায়গাতেই এডিস মশার বংশবিস্তার রুখে দেওয়াটাই এখন সবচেয়ে বড় দাবি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলা ও ইংরেজিতে গান লিখছেন, পাশাপাশি সুর করছেন এবং গাইছেন, অথচ জীবিকার তাগিদে চালাচ্ছেন রিকশা। এই প্রতিভাবান ব্যক্তির নাম সরোয়ার মনসুর। বাড়ি ময়মনসিংহ জেলায়, বর্তমানে থাকেন রাজধানীর মগবাজারে। সরোয়ারের স্বপ্ন একদিন তার নিজের স্টুডিও হবে। শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন অসংখ্য রিকশা চালককে দেখা যায়, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ অসাধারণ প্রতিভা দিয়ে হয়ে ওঠেন সবার থেকে আলাদা। এমনই একজন সরোয়ার মনসুর, যিনি শুধু রিকশা চালান না, ইংরেজিতে টুকটাক কথাও বলতে পারেন, এমনকি ইংরেজিতে গানও গেয়ে শোনাতে পারেন। প্রতিভা কোনো নির্দিষ্ট পেশা, পোশাক কিংবা আর্থিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। যে কেউ সুযোগ ও উৎসাহ পেলে নিজের প্রতিভা দিয়ে অন্যদের মুগ্ধ করতে পারেন। গিটার আসলে আমিও বাজাতে জানি না। আজকে আপনাদের সামনে এমন একজনকে এনেছি যিনি রিকশা চালান, অথচ গিটার বাজিয়ে গান শোনাতে পারেন, ইংরেজি গানও শোনাতে পারেন, সাথে তার নিজের লেখা অসংখ্য গান রয়েছে, নিজেই সুর করেছেন। সেই গানগুলো আজকে আমরা তার কাছ থেকে শুনবো। এক বস্তা টাকা যদি কুড়ায়া পাইতো, কুড়ায়া পাইতো, বানাইতো বাড়ি ঘর, ভাসাইতো সুখের তরি। এক বস্তা টাকা যদি কুড়ায়া পাইতো, কুড়ায়া পাইতো। গুরুর কাছ থেকে বা কোনো সঙ্গীতালয় থেকে কি এই প্রশিক্ষণ নিয়েছেন? জি না, সেটা হলো আমি যেখানে যেভাবেই সুযোগ পেয়েছি কারো কাছ থেকে দেখে অথবা একটা ধারণা নিয়ে এবং নিজের উপলব্ধি থেকে সব মিলিয়ে আমি শিখেছি। যেমন গিটার শিখেছি হলো যেমন রাস্তায় কেউ বাজাচ্ছে, এবং আমার যদি শেখার কিছু থাকে যেমন কর্ডস, রিদম, নোটেশন, এইসব বিষয়ে আমার যেটা জিজ্ঞাসা থাকলে, কৌতূহল থাকলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, জানার চেষ্টা করতাম যে বিষয়টা কী। এবং এইসব মানুষদের ভিতরে অনেকেই মহৎ মানুষ ছিলেন যারা আমাকে হলো যে সহানুভূতি দেখিয়ে আমাকে শিখিয়েছেন অনেকেই। রিক্সা কখন চালাতে হয়, মানে কেন সবাই চালায়? রিক্সা চালায় হলো সবচাইতে মানে প্রথমত যারা কাজ পায় না, মানে অন্য কাজ করে সুবিধা করতে পারে না অথবা তাদের হাতে কাজ নেই, এইসব মানুষের রিক্সা চালায়। এবং একদম যখন মানুষের পেশাগত দিক দিয়ে দেয়ালে পিঠ থেকে যায় তখন এসে রিক্সায় হাত দেয়। আমার বেলাও এরকম হয় মাঝে মাঝে গিয়ে আমি এই পেশাটাতে কোনো না কোনোভাবে জড়িয়েছি এবং এই কারণেই আর কি আমার রিক্সা চালানো হয়। আমার একটা কম্পিউটার, একটা ভালো কম্পিউটার দরকার, আমার একটা ভালো গিটার দরকার। আমি সেলফ ডিপেন্ডেন্ট, একটা স্টুডিও থেকে নিজে আমি গান রেকর্ড করবো এবং আমি নিজেই পাবলিশ করার চেষ্টা করব। পেশা নয়, মানুষের আসল পরিচয় হচ্ছে তার দক্ষতা ও প্রতিভায়। সরোয়ার মনসুরের গল্প শুধু বিস্ময়ের নয়, এটি হতে পারে অনেকের জন্য অনুপ্রেরণার গল্প। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাষ্ট্র মেরামতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব খালে পোনা ছাড়া হবে বলে জানান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই একটি মহল বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে তাদের রুখে দিতে হবে। তারেক রহমান বলেন, বিগত সময়ে অপরিকল্পিত কাজের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে এবং দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আজ নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন। পরে যাচাই বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি। একই দিন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। 18 আগস্ট বিকেল 4টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। 20 আগস্ট হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে জাতীয় সংসদের সদস্যরা ভোট দেবেন। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য পক্ষ 2026 শুরু হয়েছে। এ উপলক্ষে নওগাঁয় র্যালি ও পোনা অবমুক্ত করা হয়। ভোলায় বৃষ্টির কারণে সংক্ষিপ্ত শোভাযাত্রা শেষে জেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয় দেশীয় প্রজাতির মাছের পোনা। ফেনী, পটুয়াখালী ও ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্ত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয় রক্ষা ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। কনভেনশনে বন্দর বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে বক্তারা বলেন, বিদেশি হস্তক্ষেপ দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। বন্দর আধুনিকায়নে বিদেশি ইজারার পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার দাবি জানান তারা। এই দাবি বাস্তবায়ন না হলে আগামী 31 আগস্ট বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন বক্তারা।